পাগলের মতন অ্যাডভোকেটের পেছন ছোটা সত্ত্বেও কোনো অ্যাডভোকেটই নীলাঞ্জনার কেস লড়ার জন্য রাজি হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনাকে জেলে ভরে দেওয়া মাত্র অফিসার রেজিনা খাতুন নীলাঞ্জনাকে জানায় জেলে এসে যে নীলাঞ্জনা, আপনার অপরাধটা এতটাই নিকৃষ্ট মানের, যার ফলে কিনা আপনার পরিবারের লোকেরা পাগল হয়ে যাচ্ছে অ্যাডভোকেটের পেছন ঘুরতে ঘুরতে, কিন্তু তা সত্ত্বেও তারা কোনো মতে আপনার কেস লড়াই করার জন্য কোনো অ্যাডভোকেট জোগাড় করতে পারছে না। আপনি ভাবতে পারছেন যে আপনি কত বড় একটা জঘন্য কাজ করেছেন, আজকে আপনার জন্য আপনার পরিবারের এই দুর্দশা হয়ে গিয়েছে। ওদিকে এই কথা বলা মাত্র নীলাঞ্জনার সাথে যখন দেখা করার জন্য রাই জেলে আসে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কিসের জন্য এসেছিস, মজা দেখার জন্য এখানে এসেছিস? তুই নিশ্চয়ই এখন খুব শান্তি পাচ্ছিস, তোর খুব ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে আমাকে এই অবস্থায় দেখে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা নীলু, তুই আমাকে একটা কথা বলতো, তোর কী এমন প্রয়োজন পড়ে গেলো যার ফলে কিনা তুই এরকম একটা ঘৃণ্য নিকৃষ্ট মানের কাজ করতে বাধ্য হয়ে পড়লি? আজকে তুই জানিস তোর জন্য আমাদের অ্যাডভোকেটের পেছন ঘুরতে হচ্ছে, কিন্তু তার শর্ত হাতে পায়ে ধরে আমরা কোনো অ্যাডভোকেট জোগাড় করতে পারছি না যে কিনা তোর কেসটা লড়বে। এই কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে দিদি ভাই, আমাকে আমার বিষয়টা বুঝে নিতে দে। তুই আর যাই হোক না কেন আমার প্রতি দয়া দেখাতে যাস না, কারণ তোর এই ভালো মানুষই মহানতা দেখানোটা না, যেখানে দেখানোর সেখানে দেখা, এখানে দেখালে না কোনো লাভ হবে না, কারণ আমি তো তোর প্রশংসার পঞ্চমুখ হবো না। ওদিকে এই কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে দেখ দিদি ভাই, আমার এই সিচুয়েশনটা কিন্তু একদিন ঠিকই কেটে যাবে, কিন্তু তোর উপরে যে কতটা বিপদ ঘনিয়ে আসতে পারে সেটার অপেক্ষা তুই করো। দেখি এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে নীলু, তুই যদি নিজের ভুলগুলোকে আগেই বুঝতে পারতিস, যদি নিজের ভুলগুলোকে শুধরে নিয়ে তুই একবার সুখে ঘর সংসার করার চেষ্টা করতিস না, তাহলে হয়তো বা আজকে তোকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। তুই জানিস তোর এই ঘৃণ্য কাজের জন্য মা বারবার করে অসুস্থ হয়ে পড়ছে, মা কোনো মতেই জিনিসটা মেনে নিতে পারছে না যে তার নিজের পেটে মেয়ে এরকম একটা নিকৃষ্ট মানের কাজ করতে পারে, সে বিশ্বাস করতে পারছে না। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের কাছে রাই যাওয়া মাত্রই অনির্বাণের সাথে রাইয়ের তর্ক বিতর্ক শুরু হয়েছে। অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি বারবার করে কেন নীলাঞ্জনার কাছে জেলে দেখা করার জন্য যাচ্ছ বলো তো, যেখানে কিনা তুমি খুব ভালো করেই জানো যে নীলাঞ্জনার কেস লড়াই করার জন্য কোনোভাবেই অ্যাডভোকেট জোগাড় করা সম্ভব নয়, কারণ ও যে ঘৃণ্য কাজটা করেছে সেটা খুব ভালো করে সব অ্যাডভোকেটরাই জানে, আর তারাও খুব ভালো করে জানে যে এই কেসটাকে নিয়ে মোটেও কোর্টে বিরোধিতা করে জিততে পারবে না। তার জন্য তারা যেখানে লড়াই করার জন্য সাহস পাচ্ছে না, সেখানে তুমি কোন সাহসে নীলাঞ্জনার কেস লড়াই করার জন্য দাঁড়িয়ে যাচ্ছ বলো তো? তুমি কেন এতটা বেশি বাড়াবাড়ি করছো? তুমি কি একবারও বুঝতে পারছো না যে এটাতে তোমার বিপদ আরও বেশি ঘনিয়ে আসতে পারে? একবার যদি নীলাঞ্জনা কোনো মতে জামিনে বেরিয়ে আসে তাহলে ও তোমার কী অবস্থা করবে তুমি একবার ভেবে দেখেছো? তুমি মন দিয়ে সংসারটা করো না কেন? শোনো রাই, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, যেখানে কিনা তুমি তোমার সংসারটাকে উচ্ছনে দিয়ে দিয়েছো না, সেখানে কিন্তু তোমার এই সংসারটার মধ্যেই এবার ঘাঁটি গেড়ে বসার চেষ্টা করবে কোয়েল। তাই আমি তোমাকে আগেভাগেই সাবধান করে দিচ্ছি, পরে তুমি আমাকে দূষণ আছে হয়তো বা আমি কোয়েলের দিকে নিজে মন দিয়ে বসেছি, কারণ তুমি যা শুরু করেছো তাতে তো দেখা যাচ্ছে যে তোমার এই সংসারের প্রতি কোনো রকম কোনো মনই নেই। তোমার যত মন পড়ে আছে সেই সব কিছু লোকে সৌর্যদের সংসারে। কেন? এটা তো সৌর্যদের পারিবারিক সমস্যা, সেটা ওরাই সমাধান করতে পারবে। তুমি কেন বারবার ইন্টারফেয়ার করছো বলো তো? বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।